শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে এ নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এ ব্যাপারে কথা বলেছেন সোহেল তাজ, দিয়েছেন ভয়ঙ্কর সব তথ্য। ওনার কিছু অ্যাক্টিভিটিজের মধ্যে আমরা বৈষম্য দেখতে পাচ্ছি। কাম করছে এক নম্বর সৎকর, পৃথিবীর মেঝে নাই। বন্ধুরা, 16 ডিসেম্বর আওয়ামী লীগের সবচেয়ে বড় একটি সমাবেশ হতে যাচ্ছে। শুধু এটাই না, সাবেক প্রধানমন্ত্রী চুট করে দেশে ফেরারও একটা গুঞ্জন শোনা যাচ্ছে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও অন্তর্বর্তী সরকার তথা ডক্টর ইউনূসের রেজিমকে মোকাবেলা করতে ভারতে বসে নির্বাসিত সরকার গঠন করতে যাচ্ছেন শেখ হাসিনা। সাংবিধানিক ভিত্তি নিয়ে জাতিসংঘেও যাবেন শেখ হাসিনা, ফলে অন্তর্বর্তী সরকার আরও বেকায়দায় পড়বেন। 30 লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে দেশের স্বাধীনতা, যে দেশের পতাকা, যে দেশের মানচিত্র, সেই দেশে দাঁড়িয়ে আপনি যদি এগুলোকে অপমান করতে চান, এটা নিয়ে তো তর্ক করা আমার সাজে না। প্রিয় দর্শক, এই মাত্র খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আপনারা ভিডিওর থাম্বনেল থেকেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, আজকের ভিডিওতে অনেক চাঞ্চল্যকর সব গোপন তথ্য ফাঁস করা হবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এইরকম আরো নিউজ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন দর্শক, কথা না বাড়ে আমরা মূল ভিডিওতে যাই। কঠোর আন্দোলন হবে। এখন আমরা দেওয়ালিপি ঠিকই গেছে, গ্রাম থেকে শহর পর্যন্ত অচাল বানিয়ে দেবো আমরা। ছাত্র আন্দোলন হয় তখন আমরা তাদের দাবি সবার সাথে আমরা একজোট ছিলাম, কিন্তু তারা কইছে যে আসেন বাবা আমার সহযোগিতা করেন, আমরা সহযোগিতা করলাম। এখন আমরা রাস্তাঘাটে চলতেছি, তারা দেখতেছি এখন উল্টাপাল্টা করতেছে এবং বিভিন্ন রাজনীতিকের সাথে তারা জড়িত হয়ে গেছে। স্বাধীন করে ফেলাইছে, সাগর রক্তের বিনিময়ে স্বাধীন করে ফেলাইছে না, এটি ধান্দা করছে। পকেটে মাল দোকানে কোটি কোটি টাকা কামাইছে। সাধারণ মানুষের আমগো কপালে আর কি দুর্গতিটা ফালাইছে। এটা বাঘের সময় হয়ে গেছে, পকেট বাড়ি করতেছে। সাধারণ পাবলিকের মাথায় কাঁঠাল ভাঙ্গা পকেট বাড়ি করতেছে। সবগুলো সেই ডক্টর ইউনূসের শোষণের শিকার। এরা কিস্তির জন্য তাদের এই দেশে তাদের জীবন নির্বিশ্বাস। 1971 সালের মতো প্রবাসী সরকারের আদলে গঠিত হতে যাচ্ছে এই নির্বাসিত সরকার বলে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ভারত থেকে এ সরকার পরিচালিত হবে বলে আভাস দিয়েছেন ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকরা। গত 5 আগস্ট বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পট পরিবর্তন ঘটে। শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে গেছে বলে সেনা তরফ থেকে জানানো হলেও পদত্যাগপত্রের কোনো কপি আজও দেখাতে পারেনি বর্তমান অন্তর্বর্তী সরকার। ফলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। শেখ হাসিনার এমন পদক্ষেপ গ্রহণের গুঞ্জনে এক ধরনের অস্থিরতা পতিত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো থেকে জনপ্রশাসনের উচ্চ পর্যায়ে। বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের বুলি আওড়ালেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির ক্ষেত্রে বিদ্যমান সংবিধান ও আইনের আওতায় সিদ্ধান্ত গ্রহণ করতে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারকে। ভারতীয় একটি সূত্র বলেছে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ নাগাদ নির্বাসিত সরকার গঠন করতে পারেন তিনি। কেননা জানুয়ারির 20 তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প, আর ট্রাম্পের ক্ষমতা গ্রহণের সাথে সাথে বিশ্ব রাজনীতির অনেক সমীকরণই বদলে যাবে। বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশ চালাতে সম্পূর্ণরূপে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সংস্কারের বুলি আওড়ালেও ঠিক কবে নাগাদ সংস্কার শেষে নির্বাচন আয়োজন করবেন সে ব্যাপারেও কোনো রোডম্যাপ ঘোষিত হয়নি। কিছু রাজনৈতিক দল উপরে উপরে ঐক্য দেখালেও ভিতরে ভিতরে ক্ষুব্ধ রয়েছেন। এছাড়াও বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো জনভিত্তি নেই। এমন নাজুক পরিস্থিতিতে শেখ হাসিনার নেতৃত্বে নির্বাসিত সরকার গঠিত হলে সর্বপ্রথম ভারত সরকার তাতে সমর্থন দিতে পারে, আর এমনটি ঘটলে এই অঞ্চলের স্থিতিশীলতার স্বার্থে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে সমর্থন করতে বাধ্য হতে পারে। একই সাথে সাংবিধানিক ভিত্তি নিয়ে জাতিসংঘেও যাবেন শেখ হাসিনা, ফলে অন্তর্বর্তী সরকার আরও বেকায়দায় পড়বেন। সেক্ষেত্রে বাংলাদেশের দুটি অথরিটি থাকায় বিদেশিরাও দুই সরকারের সাথেই কূটনৈতিক যোগাযোগ স্থাপন করতে বাধ্য হবেন। তবে নির্বাসিত সরকার গঠিত হলে বাংলাদেশের অভ্যন্তরে ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ। কিছু সামাল দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই। ফলে হয় বৈধ প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার হাতে ক্ষমতা ন্যস্ত করতে হবে, নয়তো দ্রুত নির্বাচন দিয়ে তাদের বিদায় নিতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার কোন পথটি বেছে নেবে তা জানতে হলে আরো হয়তো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। তাই হচ্ছে মৌলবাদী জঙ্গিদের সরকার। ওই সরকার বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়েছে। পৃথিবীর কোনো দেশে দেখতে পাবেন না এইভাবে দখল।
ইসলামিক কান্ট্রিতে এগুলো হয়, অন্য গণতান্ত্রিক দেশে এগুলো হয় না। হাসিনা ওয়াজেদকে সরাতে গেলে আরেকটা ভোটে নির্বাচনে গিয়ে সরাতো, এটা অবৈধ কেয়ারটেকার। একে আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলি, ভারত সহ, তারা এগিয়েছে এই অবৈধ সরকারকে উৎখাত করে জঙ্গিবাদকে নিকেশ করবে। এরা আইএস, তালিবান, হামাসের আরেকটা সংস্করণ। এইটা ওনার কাছে সহ্য হয় না, অসহ্য। তার মানে বোধহয় ওনার অ্যাক্টিভিটি ৭১ কি ছিল সেটা একটু খুঁজে দেখতে হবে। ৭১ তো আমেরিকান অ্যাক্টিভিটি কি ছিল আমি জানি, আপনিও জানেন, দেশবাসীও জানে, তাই না? পাকিস্তানের অ্যাক্টিভিটি কি ছিল, ওনার এত পাকিস্তান পিরিতি কেন, মহব্বত কেন, সেটারও কারণ জানা দরকার। আমি তো বলি না যে ভারতের সাথে পিরিত করো, আমি তো বলি না মায়ানমারের সাথে পিরিত করো, কিন্তু ওনার এত পাকিস্তানি পিরিত জাগলো কেন? আমরা আসলে মানুষ জানতে চায়, শুনতে চায় আপনার বক্তব্য। মানুষ জানতে চায়, শুনতে চায়। শোনেন, লিবারেশন ওয়ার ৭১, ৩০ লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে দেশের স্বাধীনতা, যে দেশের পতাকা, যে দেশের মানচিত্র, সেই দেশে দাঁড়িয়ে আপনি যদি এগুলোকে অপমান করতে চান, এটা নিয়ে তো তর্ক করা আমার সাজে না, তার আসতে পারে। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে এ নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এ ব্যাপারে কথা বলেছেন সোহেল তাজ, দিয়েছেন ভয়ঙ্কর সব তথ্য। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে তাগিদ থেকেই আজকে এসেছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রাণ। মুজিবনগর সরকার গঠন না হলে আজকে আমি নির্দ্বিধায় বলতে পারি ৯ মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হতো। এবার গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। বিজয়ের এই মাসের ১৬ ডিসেম্বরে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করবেন ডক্টর ইউনূসকে, এমনটাই মন্তব্য রেখেছেন গণমাধ্যমে। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে তাগিদ থেকেই আজকে এসেছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রাণ। ওনার কিছু অ্যাক্টিভিটিজের মধ্যে আমরা বৈষম্য দেখতে পাচ্ছি। ছাত্রলীগকে আপনার এখন যতটা সহজ ভাষায় বৈষম্য বিরোধীরা কথা বলতে পারছে, ছাত্রদল নিয়ে এই ধরনের কথা বলতে পারবে? অনেকের পিঠের চামড়া থাকবে না ছাত্রদল যে ধরনের ভূমিকা যাচ্ছে। পাশাপাশি ছাত্রদলের অনেকের পিঠেরও চামড়া থাকবে না বৈষম্য বিরোধীরা যেইভাবে কথাবার্তা বলছে। দর্শক, এই প্রথমবারের মতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্রদলের একদম সরাসরি আমরা একটা ক্ল্যাশ দেখতে পেলাম। যদিও এতদিন বিষয়টা আমরা অবজার্ভ করতেছিলাম, কিন্তু প্রথমবারের মতন সামনে আসলো। তো বৈষম্য দূর করতে অন্তর্বর্তী সরকার কতটুকু পারবেন? যখন আপনারা কোথায় বৈষম্য দেখতে পাচ্ছেন? আমরা দেখলাম যে আমাদের সরকার গেল কয়েকদিন আগে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য প্রথম দিন ছাত্রদের ডাকলেন। তো ছাত্র বলতে কি শুধু বৈষম্য বিরোধী ছাত্র, নাকি এখানে আরো বিভিন্ন ছাত্র সংগঠন এদেশে আছে? অবশ্যই আছে, ছাত্রদল আছে, ছাত্র শিবির আছে, আরো বিভিন্ন ডান বাম অনেক ছাত্র সংগঠন আছে। কিন্তু কেন কোনো সংগঠনকে না রেখে সকল সংগঠনের দায়িত্ব এই সমন্বয়কদের হাতে দিচ্ছেন? এরকমই মনে হচ্ছে যে সমন্বয়কদের ডাকা নিল, বৈষম্য বিরোধী ছাত্রদেরকে ডাকলো, এর পরের দিন তারা সব দলকে ডাকলো, কিন্তু সেখানে বিএনপি আসে নাই। এবার সেই ইস্যুটাই কিন্তু এই যে বৈষম্য তৈরি করছে ডক্টর ইউনূসের এই আচরণ দিয়ে, এটা এক ধরনের বৈষম্য হয়ে গেছে। এটা নিয়ে বিএনপি এখন কথা বলতে দেখেন, তারা মনে করছে এটা বৈষম্য হয়েছে। আগে থেকে তাহলে তোমরা কিভাবে ওই মহিলা চলছাও? তোমরা কও হ্যাঁ অপরাধ না, হ্যাঁ অপরাধী বানানো হয়েছে। আনজিলাই বলছে এখন তো ধুলো পড়ে নাই বাবা, ছাত্ররা মা তাকাইতাছে, এটি সাধারণ ছাত্র, ছাত্ররা হাই হাই করতেছে, আমাকে ছাত্র করে ব্যবহার করছে মিথ্যা উস্কানি দিয়া। কাম করে হ্যালো এক নম্বর শোধকর, হার মতো শোধকর পৃথিবীর মেনে নাই। আগে একটা ভিডিও দেখাই, তারপরে বাকি কথা বলি। আমাকে এখান থেকে সরাতে পারবেন গ্রেফতার করে। এছাড়া আমি এই ফটো থেকে যাচ্ছি। ১৪৪ ধারার কথা বলেছেন, আপনারা কার্যকর ভূমিকা নেন। ইটস ফাইন, অ্যারেস্ট মি। না, ইটস ওকে, ইউ ক্যান অ্যারেস্ট মি। আচ্ছা শুনেন, ওইসে দেখতে হবে না। আমি বলছি না যে 16 ডিসেম্বর আপনার আওয়ামী লীগের অনেক বড় একটি সমাবেশ হতে যাচ্ছে। আলুর দাম বাড়লেও অন্যগুলো সাশ্রয়ী হয়েছে বললেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে আলুর দাম বাড়লেও অন্য জিনিস সাশ্রয়ী হয়েছে। দাম বাড়ার বিষয়টি সবাই বলে, কিন্তু দাম কমাটার বলে না। বাজারে প্রত্যেকটার দাম কমানো সম্ভব না। বাজার এমন একটা জিনিস, একটার দাম কমবে, একটার দাম বাড়বে। বুধবার 11 ডিসেম্বর সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা তাড়াতাড়ি প্রসেস করে যৌক্তিক যে জিনিসগুলো ক্রয় করা প্রয়োজন সেগুলো অনুমোদন দেই। আজকে আমরা বিভিন্ন ধরনের সার কেনার অনুমোদন দিয়েছি, এলএনজি, মসুর ডাল, সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছি। তিনি আরো বলেন,
অনেকের মধ্যে একটি মিসকনসেপশন ভুল ধারণা আছে, সেটা গতকাল বাণিজ্য উপদেষ্টা ক্লিয়ার করেছেন। প্রতি টনের সয়াবিন তেলের দাম কত দাম বেড়েছে? 30 থেকে 40 বছরে এত দাম বাড়েনি। যাই হোক, আন্তর্জাতিক বাজার তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। আমরা যেভাবে পদক্ষেপ নিচ্ছেন তার প্রভাবে বাজারে দেখা যাচ্ছে না। এক সাংবাদিক এক প্রশ্ন করলে তার উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, প্রভাব যে একেবারেই নাই তা নয়, আপনারা খালি দেখেন আলুর দাম বেড়ে গেছে, অন্যগুলো যে সাশ্রয়ী হয়েছে।